সকালে ঘুম থেকে ওঠার পর চোখের সামনে এত সুন্দর একটা সিনারিও দেখলে মনটা ডেফিনেটলি ভালো হয়ে যায়। সো আমার মনটাও অনেক অনেক ভালো হয়ে গিয়েছিল। এটা হচ্ছে ইপোতে আমরা যে দাদার বাসায় ছিলাম সেই দাদার বাসার সামনের ভিউটা। বাসার সামনে কি সুন্দর সুন্দর ডুপ্লেক্স সব বাড়িগুলো। আমরা সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ক্যামেরুনে যাওয়ার জন্য বের হয়ে পড়ি। এই ভিডিওতে ক্যামেরুন ট্রিপের সমস্ত কিছু শেয়ার করব। সো ওয়েলকাম এভরিওয়ান টু মাই নিউ ব্লগ। মালয়েশিয়াতে আমি যখনই কোনো ট্যুরে যাই আমি অনেক বেশি রোডের ভিডিও নেই, কারণ মালয়েশিয়ার রোডগুলো এত সুন্দর। আর যখনই কোনো হাইল্যান্ডে ঘুরতে যাই তাহলে তো আর কথাই নেই, চারপাশে এত উঁচু উঁচু পাহাড়, তার মাঝখান দিয়ে রোডগুলো গেছে এঁকে বেঁকে, এত সুন্দর লাগে দেখতে। ক্যামেরুন যাওয়ার রোডটা ম্যাপে একটু দেখাই তোমাদের। এত ডেঞ্জারাস একটা রোড, একদম পাহাড়ের উপর দিয়ে এবং অনেক বেশি আঁকাবাঁকা। তাই যারা এখানে নিজেদের গাড়ি নিয়ে বা নিজেরা ড্রাইভ করে আসবে তারা অবশ্যই অনেক সাবধান থাকবে, কারণ একটু অসাবধান হলেই কিন্তু অনেক বড় বিপদ ঘটে যেতে পারে। আর আমার ড্রাইভার তো ড্রাইভিং এ অনেক বেশি এক্সপার্ট, এজন্য আমি খুব নিশ্চিন্তে এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর দেখো কেমন করে মেঘগুলো পাহাড়টাকে ঢেকে ধরেছে। নিজে চোখের সামনে দেখলে তখন আসল সৌন্দর্য বোঝা যায়। ফোনের ক্যামেরায় আসল সৌন্দর্য আসলে এভাবে ফুটিয়ে তোলা সম্ভব না। এই সুন্দর ভিউ এনজয় করতে করতে তারপর আমরা চলে আসি হবিটন ভিলেজে। আর তোমরা শুধু দেখো যে এখন আমরা কোথায় নেমে যাচ্ছি। হবিটন ভিলেজে যাওয়ার এই রোডটা এত বেশি ডেঞ্জারাস, আমার অনেক ভয় করছিল। তোমরা শুধু সামনে তাকিয়ে দেখো যে গাড়ি নিয়ে কোথায় নামছি। একদম পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছিলাম। এত বেশি রিস্কি এই রোডটা, একটু এদিক সেদিক হলেই একদম খাদে। তো অবশেষে আমরা হবিটন ভিলেজে চলে আসি। আমার পেছনে যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে হবিটন ভিলেজ। হবিটন ভিলেজের মেইন অ্যাট্রাকশন হচ্ছে ছোট ছোট ঘরগুলো যেগুলো ঢিবির মধ্যে থাকে। আর এই সবগুলো ঘরে রাউন্ড শেপের ডোর থাকে। উঁচু উঁচু ঢিবির মধ্যে বানানো এই হাউসগুলোকে বলা হয় হবিট হাউস। মূলত নিউজিল্যান্ডের হবিটন ভিলেজ থেকে ইন্সপায়ার হয়ে এই হবিটন ভিলেজটা বানানো হয়েছে। আমি আসলে ওভাবে ভিডিও করার সুযোগ পাইনি, তবে তোমরা ইউটিউবে হবিটন ভিলেজ লিখে সার্চ করলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে। আর হবিটন ভিলেজের চারপাশটা দেখো কত উঁচু উঁচু পাহাড়ে ঘেরা, কি যে সুন্দর একটা জায়গা। পাহাড়ের উপরে মেঘ জমে পাহাড়গুলোকে ঢেকে ধরেছিল। আর ওই যে দেখো ওখান থেকে আমরা নেমেছি। এখানে কিছুক্ষণ থাকি এবং খুব ভালো একটা টাইম স্পেন্ড করে তারপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর এখন এই ভয়ঙ্কর রোডটা দিয়ে আবার আমাদের উপরে উঠতে হবে। মনে হচ্ছিল পাহাড়ের উপর থেকে একদম কোনো একটা খাদে নেমে এসেছিলাম আমরা, সেখান থেকেই উপরে উঠছি। তারপরে এই যে দেখো রাস্তার পাশে কংক্রিট দিয়ে একটা বাঁধ মতো দেওয়া হয়েছে এবং পাহাড়টা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এটার রিজন হচ্ছে এটা যেহেতু হাইল্যান্ড এবং এখানের ওয়েদার অলওয়েজ রেইনি থাকে, যে কারণে পাহাড় ভেঙে পাহাড়ের মাটিগুলো রোডের উপরে পড়ে রোডগুলো ব্লক করে রাখে। এবং পাহাড়ের যে সমস্ত জায়গায় এই ইনসিডেন্ট বেশি হয় সেখানে এই সেফটি দিয়ে রাখা। দেন এই যে দেখো আমার ড্রাইভার অনেক হ্যাপি ছিল, সে গান গাচ্ছিল এবং ড্রাইভ করছিল। আর এই যে দেখো ক্যামেরুন হাইল্যান্ডে প্রচুর প্রচুর গ্রিন হাউস বানানো। আর এই গ্রিন হাউসের মধ্যে রয়েছে অনেক অনেক নার্সারি এবং এখানে অনেক ধরনের সবজি উৎপাদন হয়। পার ইয়ার মালয়েশিয়াতে যত ভেজিটেবল প্রয়োজন হয় তার 25% আসে ক্যামেরুন হাইল্যান্ড থেকে। দেন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন ল্যাভেন্ডার পার্কে চলে আসি। এখানে পার পার্সন অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফি ছিল 20 রিঙ্গিত করে, যা বাংলাদেশি টাকায় প্রায় 580 টাকার মতো, এবং চিলড্রেন্সদের জন্য এন্ট্রি ফি ছিল 10 রিঙ্গিত। এখন যদিও একটু ফুল কম ছিল, কিন্তু মার্চ এপ্রিল হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ডে আসার বেস্ট টাইম, তখন প্রচুর পরিমাণে ফুল থাকে। ঢোকার পরেই আমার এই জিনিসটা চোখে পড়লো। এগুলো যা দেখা যাচ্ছে সব হচ্ছে চাবির রিং। এখানে প্রত্যেকটা চাবি রিং এ একটা করে উইশ লেখা। সবাই সবার উইশ লিখে এখানে চাবি রিংটা ঝুলিয়ে রেখে গেছে। তারপর এখানে এই গাছটা ছিল, দেখে মনে হচ্ছিল অনেক বেশি ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছিল দেখতে, কিন্তু এটা হচ্ছে সব আর্টিফিশিয়াল ফুল। আর এদিকে অনেক অনেক হাইড্রেঞ্জা গাছ ছিল যেগুলোতে অনেক বেশি ফুল ফুটেছিল এবং খুব সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে ল্যাভেন্ডার গার্ডেনের একটা পোর্শন। এখানে মূলত অনেক বেশি ফুল ছিল, অনেক ধরনের ফুল ছিল। তারপর ওখান থেকে আমরা একটু উপরের দিকে উঠে আসি। উপরে এই জায়গাটা ছিল, এখানে আমি কিছু ফটোস ক্লিক করি এবং কিছু ভিডিও নেই। ওখান থেকে আমরা আরো উপরের দিকে উঠছিলাম। ল্যাভেন্ডার গার্ডেনের একপাশে এই জায়গাটা ছিল, এখানে অনেক ধরনের মাছ ছিল এন্ড মাছগুলো অনেক বেশি কালারফুল ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এটা মূলত একটা পুল মতো ছিল যেটার উপরে ছোট্ট একটা ব্রিজ ছিল যেখানে সবাই ফটো ক্লিক করছিল। তারপর এদিকে আরেকটা ফ্লাওয়ার গার্ডেন ছিল,
এখানেও অনেক বেশি ফুল ছিল। এখানে বেশ কিছু স্ট্যাচু ছিল, ফাউন্টেন ছিল, মানে এখানের প্রত্যেকটা কর্নার এত বেশি পিকচার পারফেক্ট। দেন এই জায়গাটা দেখো, এই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। আর পেছনের যে গাছটা, গাছের যে ফুলগুলো ওটাও কিন্তু আর্টিফিশিয়াল ছিল। তারপর এদিকে আরেকটা ফাউন্টেন ছিল। মানে সবকিছু মিলিয়ে জায়গাটা যে এত বেশি সুন্দর এবং এত বেশি ম্যাজিক্যাল একটা প্লেস। এখানে শুধু ফ্লাওয়ার গার্ডেন এমনটা না, এটার পাশে কিন্তু স্ট্রবেরি গার্ডেন আছে, যেখানে চাইলে স্ট্রবেরি পিকিং করা যায়। এখানে প্রত্যেকটা কর্নার অনেক অনেক বেশি পিকচার পারফেক্ট, এর জন্য সবাই দেখি চারিদিকে শুধু পিকচারই ক্লিক করছে। দেন ল্যাভেন্ডার গার্ডেনের মধ্যেই ছোট একটা শপ মতো ছিল, আর এখানে ল্যাভেন্ডার কালারের অনেকগুলো টেডি ছিল। এগুলো যে আমার কি পরিমাণ ভালো লেগেছিল, কিন্তু আমার বর আমাকে কিনেই দিল না, কারণ বাইরের থেকে তুলনামূলক এখানে অনেক বেশি এক্সপেন্সিভ। আর ওই শপটার সামনেই এরকম লাভ শেফের এই সুন্দর জায়গাটা ছিল। সবাই দেখি এখানে অনেক ছবি তুলছিল। সো সুযোগ পেয়ে এই সুন্দর জায়গাটাতে আমিও কিছু ছবি এবং ভিডিও ক্লিক করে নিয়েছিলাম। আর যেহেতু গার্ডেনটার নাম হচ্ছে ল্যাভেন্ডার গার্ডেন, এজন্য ল্যাভেন্ডার কালার চারপাশে একটু বেশি ছিল। তারপর আমরা আরো একটু উপরে উঠি এবং এদিকে বিশাল বড় একটা কুমড়া ছিল। এই কুমড়াটা দেখে কার কি মনে হচ্ছে জানি না, কিন্তু আমার কি মনে হচ্ছিল জানো? আমার মনে হচ্ছিল সেই যে একটা পরী, যে পরীটা সিন্ডারেলাকে একটা কুমড়া দিয়ে রথ বানিয়ে দিয়েছিল রাজকুমারের প্রাসাদে যাওয়ার জন্য। আমার মনে হচ্ছিল এটাই সেই কুমড়া। ল্যাভেন্ডার গার্ডেনের ভিতরে আর্টিফিশিয়াল এই ফাউন্টেনটা ছিল, এটাও অনেক বেশি সুন্দর ছিল। অনেকক্ষণ থাকার পর তারপর আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার চিন্তা করি, কারণ এখান থেকে আমরা যাব হচ্ছে ফ্লোরা গার্ডেন। তাই আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। আর বের হয়ে যাওয়ার পথে এই শপটাতে দেখো সবকিছু ল্যাভেন্ডার কালারের ছিল। আর যে রোডটা দিয়ে এক্সিট হতে হয় ওই রোডের পাশে কিন্তু অনেক ধরনের শপ ছিল। সো আমি এখান থেকে একটা ইয়োগার্ট স্ট্রবেরি আইসক্রিম নেই। এই আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল। তারপর ল্যাভেন্ডার গার্ডেন থেকে বের হয়ে দেখি রাস্তায় এত বেশি জ্যাম, যেহেতু তখন উইকেন্ড ছিল আর উইকেন্ডে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। সো প্রচুর জ্যাম ছিল আর আমরা অনেকক্ষণ জ্যামে বসেছিলাম। এখানে আসার পরে দেখি একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। এই জলের স্রোতের শব্দ, তারপর পাখির ডাক এত বেশি মিষ্টি লাগছিল যে জ্যামে বসে থাকতেও বোরিং লাগছিল না। আর আমি একটু গাড়ির গ্লাসে নিজের একটু ভিডিও নিচ্ছিলাম। একটু দূর আগানোর পরে আমরা এই জায়গাটায় চলে আসি। এটা মূলত হোটেল, যারা ক্যামেরুন হাইল্যান্ডে ঘুরতে আসে তারা এই হোটেলগুলোতে থাকে। তারপর আমরা একটা রেস্টুরেন্টের সামনে থামি এবং কিছু খাবার অর্ডার দেই। খাবারটা আসতে 10-15 মিনিটের মতো সময় লাগবে, এজন্য আমরা পাশে একটা নার্সারিতে চলে গিয়েছিলাম কিছু গাছ কিনতে। তোমরা আমার বাসায় মরিচ গাছের যে ভিডিওটা দেখেছো, ওই গাছটা মূলত এখান থেকে নিয়েছিলাম। এই নার্সারিতে এত বেশি ক্যাকটাস ছিল এবং দেখো কি বড় বড় ক্যাকটাস। এখান থেকে আমরা এই মরিচ গাছটার সাথে একটা বোম্বাই মরিচ শুভর অনেক পছন্দ, আর এবং এই জবা ফুল গাছটা নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা রেস্টুরেন্টে ব্যাক করি এবং আমাদের খাবার সার্ভ করে দিয়েছিল। আমরা এখান থেকে 3টা ডিশ অর্ডার করি। ডিশগুলোর নাম আমি যদিও জানি না, তবে এর মধ্যে ছিল বেবি অক্টোপাস এবং একটার মধ্যে ছিল ঝিনুক এবং আরেকটাই ছিল হচ্ছে চিংড়ি। আমার সি ফুড অনেক অনেক বেশি পছন্দ। দেন আমরা লাঞ্চ কমপ্লিট করে আমাদের গাড়ির কাছে চলে আসি এবং আমরা যে গাছগুলো কিনেছিলাম ওগুলো শুভ গাড়ির মধ্যে তুলে রাখছিল। এরপর আমরা ফ্লোরা গার্ডেনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর এই জায়গাটায় এসে মনে হচ্ছিল যে আমি কোনো ইউরোপ কান্ট্রিতে চলে এসেছি। এখানের ম্যাক্সিমাম হাউসগুলো ইউরোপ কান্ট্রির মতো। ফ্লোরা গার্ডেনে যাওয়ার আগে একটা বাজার আছে বা মার্কেট মতো আছে, এখানে এসে আমরা থামি। এখান থেকে শুভ আবার সেম আইসক্রিমটা কিনে খায়, কারণ ওটা ওর অনেক ভালো লেগেছিল। এরপর আমরা বড় একটা স্কুইড নিই। এগুলো খেতে খেতে এই মার্কেটের পাশে ফ্লোরা গার্ডেনের পিক আপ পয়েন্ট আছে, আমরা সেখানে চলে যাই। তখন টাইম ছিল 5:30 মতো। তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখি, ফ্লোরা গার্ডেন ক্লোজ হয় হচ্ছে 7টায় এবং পিক আপ পয়েন্ট থেকে লাস্ট গাড়ি যায় হচ্ছে 5টায়। সো 5টার পর গেলে ওখান থেকে আর কোনো টিকিট সেল করা হবে না। অ্যান্ড আমরা যেহেতু 5:30টায় পৌঁছেছিলাম, এর জন্য আমাদের কাছে আর কোনো টিকিট সেল করেনি, কারণ অলরেডি লাস্ট যে গাড়িটা ছিল 5টায় সেটা চলে গিয়েছে। ফ্লোরা পার্কে যাওয়ার রোডটা আরো বেশি ডেঞ্জারাস, এর জন্য এখানে কাউকে গাড়ি নিয়ে যেতে দেয় না, ওরা হচ্ছে পিক আপ করে। সো এত কাছে এসেও আমি ফ্লোরা গার্ডেনে যেতে পারিনি, আমার প্রচুর মন খারাপ লাগছিল। এজন্য শুভ আমাকে একটা হাইড্রেঞ্জা গাছ কিনে দেয়। এরপর আমরা বাসার দিকে ব্যাক করি। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন। অ্যান্ড দেন চোখের সামনে এই সুন্দর দৃশ্যটা দেখি, এত বেশি সাদা মেঘ পুরো পাহাড় ঘিরে ধরেছে রাস্তার উপরে। মনে হচ্ছিল রাস্তায় দাঁড়িয়ে হাত বাড়ালেই মেঘ ধরতে পারবো। তারপর আবার ইপোতে দাদার বাসায় ব্যাক করি এবং সেদিন রাতে শুভ আমাদের জন্য মজা করে হাঁসের মাংস রান্না করেছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখেছো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সবাই আমার পেজটাকে একটু ফলো করে দিও, আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও। খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টিল দেন সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা।